আকাশ পরিষ্কার, এক ফোঁটাও মেঘ নেই, শুধু বিশাল নীলের বুক জুড়ে রোদের রেশ। সূর্য তখন সদ্য মাথা তুলেছে, কিন্তু তার তেজ হালকা গরমে চারপাশকে মেখে দিচ্ছে সোনালি আলোয়। জানালার কাঁচ ভেদ করে সেই আলো ঘরে ঢুকেছে। আড়মোড়া ভেঙে উঠে বসল নীলা। দেয়ালে টাঙানো কালো রঙের ঘড়িটা জানান দিল বেলা ৮টা। আজ একটু সকালে ঘুম ভেঙেছে। বিছানা ছেড়ে ওয়াশরুমের দিক পা বাড়ালো নীলা। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আচমকা মনে পড়ল আজ তো তার আয়ান ভাই আসার কথা, এতক্ষণে নিশ্চয়ই এসে গেছে। হাতের চিরুনি ফেলে মৃদু পায়ে দৌড়ে বেরোলো সে। পা থামল পাশের রুমের দরজায় গিয়ে। দরজায় ঝুলানো তালাটা এখন আর নেই, তার মানে আয়ান এসেছে। দুরু দুরু বুক কাঁপছে। সাহস নিয়ে দরজায় হাত রাখল। দরজা খোলা। ক্লান্ত আয়ান রুমে ঢুকে হয়তো আর খেয়াল ছিল না দরজা লক করতে। ভেজানো দরজা খুলে ধীর পায়ে রুমে প্রবেশ করল নীলা। ফ্যানের বাতাসে ওড়ানো পর্দার ফাঁক গলিয়ে আবছা আলো এসে পড়ছে বিছানায়। আয়ানের শক্তপোক্ত শরীরের উন্মুক্ত পিঠ ভেসে আছে। উপর হয়ে শুয়ে আছে আয়ান। মনে হয় ভোর রাতেই বাড়ি এসে ঘুমিয়েছে। ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসল নীলা। তাকালো আয়ানের মুখ পানে। কি স্নিগ্ধ লাগছে। অগোছালো চুলগুলো ফ্যানের বাতাসে তার চোখে মুখে আছড়ে পড়ছে। ঘুমন্ত অবস্থায় কি কিউট লাগছে দেখো। জেগে থাকলেই তো শুধু ধমকাধমকি করে। হিটলার কোথাকার। মুখ বাঁকালো নীলা। ওই স্নিগ্ধ মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। খুব ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে। সে ঢ্যার বুঝেছে সে সত্যি প্রেমে পড়েছে তার আয়ান ভাইয়ের, কিন্তু এর শেষ কি হবে সে জানে না। কথাটা ভাবতেই মুখ কালো হলো নীলার। সে কি কখনো ভেবেছিল যে এই হিটলারের প্রেমে পড়বে? কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারেনি। বিড়বিড় করে বলে উঠল নীলা, তুমি হয়তো জানো না কতটা জায়গা দখল করে আছো আমার মনে। ভালোবাসাটা অনিচ্ছায় শুরু হলেও এখন তুমি শুধু ভাবনা জুড়ে। কলেজের জন্য রেডি হয়ে নিচে নামল নীলা। ড্রয়িং রুমেই বসে আছেন সবাই। বাবা চাচাদের পাশে গিয়ে বসল সে। ফয়জাল চৌধুরী হেসে শুধালেন তাকে, কি ব্যাপার আম্মু, কেমন আছো? ঠোঁট প্রসারিত করে হাসল নীলা। জি চাচ্ছু, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাথায় হাত রাখলেন ফয়সাল চৌধুরী। দোয়া দিয়ে বললেন, অনেক বড় হও মা, আমাদের মুখ উজ্জ্বল করবে তুমি। আবারও হাসল নীলা। তাকালো তার বাবার দিকে। তাকে কিছুটা ঝিমুতে দেখে জিজ্ঞাসা করল নীলা, তুমি কি অসুস্থ বাবা? না রে মা, তেমন কিছু না, সকাল থেকে মাথাটা ধরেছে কিছু। ফারুক চৌধুরীর কথায় নীলা বলল, তাহলে আজ আর অফিস যেও না আব্বু, বাড়িতেই থাকো, রেস্ট নাও। ফয়সাল চৌধুরী বললেন এবার, আমিও বলেছি একদিন অফিস না গেলে কিছু হবে না, বাড়িতে থেকে রেস্ট করুক। তাদের কথার মধ্যে নেমে এলো আরাফ। ফর্মাল গেটআপে আছে সে। বুঝাই যাচ্ছে অফিসের জন্য একেবারে রেডি হয়ে নেমেছে। গাঁটটা পড়ল নীলার মাথায়। আরাফ নীলার মাথায় গাঁটটা দিয়ে বলল, কিরে বুচি, কি করিস? নীলা বিরক্ত হয়ে তাকালো। কথায় কথায় এভাবে মাথায় গাঁটটা মারাটা নীলার পছন্দ না। এর মধ্যে শোনা গেল ফয়সাল চৌধুরীর গলা, তোমাকে কতদিন বলেছি আরাফ, মাথায় গাঁটটা মারবে না, এসব আমার পছন্দ না। নড়ে চড়ে দাঁড়ালো আরাফ। সে বাবা চাচার কথা ভুলেই গিয়েছিল। নীলা যে তাদেরই পাশে বসা সেটা যেন এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল। বাবার থেকে পালাতে এবার ডাইনিংয়ের দিকে হাঁটল সে। মাকে ডেকে বলল, খাবার কোথায় মা, দেরি হচ্ছে তো। ডাইনিংয়ে খাবার দিতে দিতে উত্তর দিলেন রাকিবা চৌধুরী, এই তো রেডি বাবা, চলে আসো তোমরা। ডাইনিংয়ে খাবার খাচ্ছেন সবাই। প্রতিদিনের মতো আজও গিন্নিরা দাঁড়িয়ে আছেন, এটা ওটা দেখে দেখে নিয়ে দিচ্ছেন তাদেরকে। নীরবতা ভাঙল ফয়সাল চৌধুরীর কথায়, আয়ান কোথায়, আসেনি এখনো? সে তো ভোরেই ফিরেছে ভাই, এখন মনে হয় ঘুমোচ্ছে। আমি নামাজ থেকে ফিরে দেখেছিলাম আয়ান উপরে উঠছে। ফয়সাল চৌধুরীর কথায় আর কেউ কিছু বলল না, যে যার মতো খেয়ে উঠলেন। ফারুক, তুই রেস্ট কর রুমে গিয়ে, আজ আর অফিসে যেতে হবে না। নীলামা, তুমি কি আমাদের সাথে যাবে নাকি আরাফ নামিয়ে দেবে? ফয়সাল চৌধুরীর কথায় তাড়াহুড়ো করে বলল আরাফ, আমি নামিয়ে দিব বাবা, আমি তো ওদিকেই যাচ্ছি। আর কিছু না বলে সেখান থেকে প্রস্থান করলেন ফয়সাল চৌধুরী। উদ্দেশ্য যার যার গন্তব্য। শ্রেণীকক্ষের একপাশে বোর্ডের ওপর চক ছোঁয়া অক্ষরগুলো দাঁড়িয়ে আছে নিঃশব্দ সাক্ষীর মতো, আর অপর পাশে শিক্ষার্থীদের চোখ, কখনো মনোযোগী, কখনো ক্লান্ত, আবার কখনো ভাবুক। কেউ লেখালেখি করছে খাতায়, কেউ বা জানালার বাইরে তাকিয়ে যেন দূর আকাশে হারিয়ে গেছে। তাদের মধ্যে নীলা একজন। সেই কখন থেকে তাকিয়ে আছে দূর আকাশের পানে। ক্লাসে তার কোনো মনোযোগ নেই। সে তো ভাবনায় বিভোর। সে কি কখনো ভেবেছিল যে মানুষটার থেকে সবসময় পালিয়ে বাঁচত আজ সেই মানুষটাকেই মন দিয়ে বসবে?
সে তো জানে তা কখনো হবার নয়। এই হিটলার কি তাকে কখনো পাত্তা দিবে? আগামী মাসেই তো দেশে আসছে অ্যানি, তারপরেই তো তার আয়ান ভাই অন্য কারো হয়ে যাবে। কলিজা মুচড়ে উঠল নীলার। এ কি নিদারুণ যন্ত্রণা! কাঁধে চাপড় পড়ল নীলার। কিরে, কি ভাবছিস এত? তানিয়ার কথায় ঘুর কাটল তার। নিষ্প্রাণ চোখে তাকিয়ে বলল, কই কিছু না তো। নিশ্চয়ই কিছু আছে, 2 দিন ধরে দেখছি তুই সব সময় অন্য মনস্ক থাকিস। বল, কি নিয়ে এত ভাবনা তোর? সুমির কথায় নড়ে চড়ে বসল নীলা। মিনমিন করে বলল, কি বলবো? ফের শোনা গেল তানিয়ার কথা। কি বলবি তা তুই জানিস, কি সমস্যা তোর সেটা তো তুই বলবি। বল, কি হয়েছে? মারিয়া জিজ্ঞাসা করল এবার। সিরিয়াস কিছু দোস্ত? বিরক্ত হলো নীলা। ওরা ক্লাসের মধ্যে কি সব ঝামেলা শুরু করেছে। যদি ম্যাম বুঝতে পারে তাহলে নিশ্চয়ই ভালো হবে না। হয়তো বেরিয়ে যাও ক্লাস থেকে, নয়তো দাঁড়িয়ে থাকো। বিরক্ত নিয়ে বলল নীলা। চুপ করবি তোরা, এটা ক্লাস, অযথা চেঁচামেচি করিস না। নীলার কথায় চুপ হয়ে গেল সবাই, আর কেউ কোনো কথা বলল না। সূর্য তখন মধ্য গগনে। কলেজের ক্যান্টিনে ছড়িয়ে ছিটিয়ে আছে শিক্ষার্থীরা। যে যার মতো বসে নিজেদের ক্ষুধা নিবারণ করছে, আবার কেউ কেউ দাঁড়িয়ে বসে নিজেদের মতো আড্ডায় মন্ত। নীলাতে ঘিরে আছে তার 3 বান্ধবী, যেন সে চুরির আসামি। তখন থেকে চুপ করে আছে নীলা। অধৈর্য গলায় বলে উঠল সুমি, তুই কি কিছু বলবি? সেই কখন থেকে চুপ করে আছিস? আমাদের থেকে কি কিছু লুকাচ্ছিস তুই? মারিয়ার কথায় কাচুমাচু করল নীলা। সে ভাবছে এখনই কি তাদেরকে বলা ঠিক হবে। তার মন সায় দিল না। সে এই বিষয়ে কিছু বলতে ইচ্ছুক নয়, কিন্তু এখানে থাকলে এদের সাথে পারা যাবে না। তাই কিছু না বলে উঠে দাঁড়ালো নীলা। হাতে ব্যাগ তুলতে তুলতে বলল, আমি আসছি, তোরা ক্লাস শেষ করে চলে যাস। আরে কোথায় যাচ্ছিস? বাকি ক্লাস? কথা শেষ করতে পারল না সুমি, তার আগেই হনহন করে চলে গেল নীলা। হতভম্ব হয়ে তাকিয়ে রইল 3 জন। কলেজ থেকে বেরিয়ে রিকশার খোঁজ করছে নীলা। এই অসময়ে কোনো রিকশাও পাওয়া যাচ্ছে না। এখন তো তার বাড়ি ফেরার সময় নয় যে গাড়ি আসবে তাকে নিতে, তাই তাকে রিকশা করেই যেতে হবে। চারপাশে তাকিয়ে কোনো রিকশা না দেখে হাঁটতে লাগলো নীলা। সামনে গেলে যদি কোনো রিকশার দেখা পাওয়া যায়। কিছু দূর হাঁটতেই দেখা গেল এক রিকশা দাঁড়িয়ে আছে বড় আম গাছটার পাশে। এগিয়ে গেল সে। মামা, যাবেন? রিনঝিন মেয়েলি কণ্ঠের আওয়াজে রিকশায় চোখ বুজে বসে থাকা বয়স্ক লোকটি চোখ খুলে তাকালো। কোথায় যাবে মা? লোকটি জিজ্ঞাসা করল তাকে। ঝটপট উত্তর করল নীলা, জিন্দা বাজার যাব মামা, উঠব? হ্যাঁ মা, উঠে বসো। লোকটির অনুমতি পেয়ে রিকশায় বসল নীলা। ভাড়া মিটিয়ে বাড়িতে প্রবেশ করল নীলা। সদর দরজা পেরিয়েই দেখা হলো মায়ের সাথে। এই অসময়ে তাকে দেখে জিজ্ঞাসা করলেন সালমা চৌধুরী, কিরে, এই অসময় তুই এলি যে? শরীর খারাপ? বলতে বলতে কপালে হাত রাখলেন তিনি। না মা, কোনো সমস্যা নেই, ভালো লাগছিল তাই চলে এসেছি। স্বস্তির নিঃশ্বাস ফেললেন সালমা চৌধুরী। তাই বল, আমি তো ভেবেছিলাম শরীর টরীর খারাপ করলো নাকি। আচ্ছা, রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। নীলা কোনো কথা না বলে পা বাড়ালো রুমের দিকে। ফ্রেশ হয়ে সবে খেয়ে উঠেছে নীলা। মিতা চৌধুরী 1 মগ কফি তাকে দিয়ে বললেন, যা তো মা, আয়ানকে এই কফিটা দিয়ে আয়, ছেলেটা সেই কখন উঠেছে ঘুম থেকে। নীলার বুকটা টিপ টিপ করল। আয়ানের নাম শুনলেই এখন কেমন যেন ধরাস ধরাস করে বুকটা। সে ধীর পায়ে এগিয়ে গেল সেই রুমের সামনে। উপরে 4টি রুম, সিঁড়ি পেরিয়ে ডান পাশে যে রুমটা ওটা নীলার। তার পাশের রুমে থাকে আয়ান, তার পরের রুমটা খালি এবং এর পরের রুম আরাফের। কফি হাতে দাঁড়িয়ে আছে নীলা। ধীরে ধীরে নক করল দরজায়। কোনো সাড়া আসেনে। আবারও নক করল। এবার আওয়াজ এলো ভেতর থেকে, কামিং। ঘুটি ঘুটি পায়ে ভেতরে গেল নীলা। আয়নার সামনে রেডি হচ্ছে আয়ান। এক পলক চোখ তুলে দেখল নীলাকে। তোমার কফি? মিনমিন করে কফিটা বাড়িয়ে দিল আয়ানের দিকে। সে কফিতে চুমুক দিয়ে নীলাকে বলল, বস এখানে। নীলা বসল বিছানার এক পাশে। আয়ান কফির মগটাকে পাশে রেখে এগিয়ে গেল নীলার দিকে। সামান্য ঝুঁকে প্রশ্ন করল, কাল কোথায় ঘুরতে গিয়েছিলি? চোখ বড় বড় করে তাকালো নীলা। সে তো ভুলেই গেছিল এই কথা তার আয়ান ভাই যে তাকে থ্রেট দিয়েছিল। ধমকে উঠল আয়ান, কি হলো বল? মালনি ছড়া। কার অনুমতি নিয়ে গিয়েছিলি? এবার যেন কেঁদে দেবে নীলা। কাঁদো কাঁদো মুখ করে বলল, আর যাব না ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। সুমি ওরা বলছিল তাই গিয়েছিলাম। নীলার চুপসানো মুখ দেখে কিছুটা নরম হয়ে এলো আয়ান। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তুই এখনো অনেক ছোট নীল, বাইরের জগৎটা তোর জন্য না। যেদিন থেকে তুই বুঝতে শিখে যাবি সেদিন আর তোকে কেউ বাধা দিবে না। লাফ দিয়ে উঠে দাঁড়ালো নীলা। দাঁড়িয়ে যাওয়ায় এখন আয়ানের মুখোমুখি সে। তার থেকে হাইটে কিছুটা লম্বা হওয়ায় সে মাথা উঁচু
নিচু করে তাকালো আয়ানের দিকে। ফটাফট করে বলল, কে বলেছে আমি ছোট? আমার ১৯ বছর, ৪ মাস ১৭ দিন আর ৮ মাস পরে ২০ বছর হয়ে যাবে। চোখ ছোট ছোট করে তাকালো আয়ান, কণ্ঠে তাচ্ছল্য নিয়ে বলল, ও তাই? কত বড় হয়ে গেছিস তুই, তাহলে বিয়ে দিয়ে দেই? মুখ কালো করল নীলা, মিনমিন করে বলল, আমি বিয়ে করব না। আয়ান প্রশ্ন করল, কেন? জানি না। নীলার উত্তরে চুপ থাকলো আয়ান। নিচের দিকে তাকিয়ে আছে নীলা, চোখে মুখে যেন কালো অমাবস্যা। অপলক তাকিয়ে রইল আয়ান। নির্জীব গলায় শুধালো, কবে বড় হবি তুই নীল? কবে বুঝবি বুক? দিনের আলো নিভে গিয়ে রাতের আবরণ নামতে শুরু করেছে ধীরে ধীরে। সূর্য ডুবে যাওয়ার পর চারদিক যেন একটু বেশি নিস্তব্ধ হয়ে ওঠে। বাতাসের শব্দ স্পষ্ট শোনা যায়, গাছপালার ফাঁকে ফাঁকে ছায়া ঘন হয়ে আসে। আকাশে তখন একে একে জ্বলে ওঠে তারা। কিছুটা আবছা নীলচে কালো আকাশে প্রথমে দেখা যায় সন্ধ্যা তারা। পাখিরা ইতিমধ্যে তাদের নীড়ে পৌঁছে গেছে, কিন্তু মাঝে মাঝে কোনো একাকী পাখির ডাকে সেই নিস্তব্ধতা ভাঙে। ৩ তলার একটি কোণার ক্যাবিন, জানালার পর্দা খানিকটা সরানো। আকাশে সদ্য জ্বলে ওঠা চাঁদের আলো নরম হয়ে ঘরে পড়ছে। ডেস্কের ওপর একটি ল্যাপটপ খোলা, পাশে একটা নোটপ্যাড আর কালো বলপেন। একটা মগে আধ খাওয়া কফি পড়ে আছে অবহেলায়। পাশের দেয়ালেই ঝুলছে মস্ত বড় ঘড়ি, সময় ৭টা ১৫। ক্যাবিনে বসে আছে আয়ান, পরনে হালকা নীল শার্ট, মাথার চুলগুলো পরিপাটি। মনোযোগ দিয়ে মনিটরে কিছু পড়ছে, সম্ভবত একটি ক্লায়েন্টের রিপোর্ট। পাশে থাকা ডেস্ক বেলে প্রেস করল আয়ান। কিছুক্ষণের মধ্যেই এসে হাজির হলো রাফিন। স্বচ্ছ কাচের দরজা ঠেলে অনুমতি চেয়ে জিজ্ঞাসা করল, আসবো স্যার? আসো। আয়ানের অনুমতি পেয়ে ভেতরে এসে দাঁড়ালো রাফিন। আয়ান তার পাশে থাকা কিছু ফাইলের মধ্যে থেকে 2টি ফাইল তুলে দিল রাফিনের হাতে, দিয়ে বলল, এই ফাইলগুলো বাবাকে দেখাবে, সব ঠিকঠাক থাকলে বলবে সাইন করে দিতে। ফাইলগুলো হাতে নিল রাফিন। এবার আয়ান জিজ্ঞাসা করল, কালকের মিটিংয়ের কি খবর রাফিন? জি স্যার, শিকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পরিচালক আফতাব শিকদার কাল দুপুরে এখানে উপস্থিত থাকবেন। আয়ানের কথা শেষ করতে রাফিন চলে যেতে উদ্যত হলো, ঘুরে পা বাড়ালো দরজার দিকে। আবারও শোনা গেল আয়ানের গলা, তমালের কি খবর রাফিন? সতর্ক চোখে তাকালো রাফিন, আশপাশে তাকিয়ে এগিয়ে গেল আয়ানের কাছে। রিভলভিং চেয়ারটাতে মাথা হেলিয়ে চোখ বুজে আছে আয়ান। রাফিন কাছে গিয়ে মিনমিন করে বলল, ও কিছু বলছে না স্যার, ও বলছে এর মূল হোতা কে সে জানে না, সে কখনো তাকে দেখেনি, শুধু ফোনে কথা হতো। আমরা নাম্বার নিয়েছি স্যার, ট্রেকিং করার চেষ্টা করেছি এবং কার নামে এটি তোলা আছে সেই খুঁজ করেছি, কিন্তু কোনো খুঁজ পাইনি। এটি একটি প্রাইভেট নাম্বার। লোকটা খুব চালাক স্যার। তমালকে পুলিশের হাতে তুলে দে, ওর আর কাজ নেই। জি স্যার। আয়ানের আদেশ পেয়ে সেখান থেকে প্রস্থান করল রাফিন। ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন পরিবারের সকল। তাদের মধ্যে উপস্থিত নেই শুধু আয়ান। এসব পারিবারিক বৈঠকে তাকে খুব কমই পাওয়া যায়। ফয়সাল চৌধুরী আয়ানের খোঁজ করলেন, তোমার বড় ছেলে কোথায় মিতা? অকপটে জবাব আসলো মিতা চৌধুরীর, ও তো রুমেই আছে, কোথায় থাকবে আর? ফয়সাল চৌধুরী আক্ষেপের সাথে বললেন, তোমার ছেলেটাকে কেমন বানিয়েছ বিতা? পরিবারের সবাই বসে আছি এখানে, সে তো আসতে পারত সবার সাথে, কাছে বসে দুটো আলাপচারিতা করতে পারত, তা না, রুমের মধ্যে ঘাপটি মেরে বসে আছে। তেলে বেগুনে জ্বলে উঠলেন মিতা চৌধুরী। ও এখন আমার ছেলে, তাই না? আর যখনই কোনো ভালো কাজ করবে তখন তো বুক ফুলিয়ে বলো বুঝতে হবে না কার ছেলে, আর এখন সেই ছেলে আমার একার হয়ে গেল। নাক মুখ কুঁচকে বসে রইলেন ফয়সাল চৌধুরী। এখন কথা বলাই বেকার, ঠোঁট টিপে হাসছেন সবাই। মিতা চৌধুরীকে সান্ত্বনা দিতে ফারুক চৌধুরী বললেন, আহা ভাবি, রাখো তো ওসব, ভাই তো এমনি এমনি বলেছেন। এবার তেতে উঠলেন ফয়সাল চৌধুরী, আমি এমনি এমনি বলিনি ফারুক, এমন একগুয়ে ছেলে আমার হতেই পারে না, নিশ্চয়ই হসপিটাল থেকে বদল হয়ে এসে জুটেছে আমার কপালে। আমি তোমারই ছেলে বাবা, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। আমাকে নিয়ে তুমি যত মাথা খাটাও, তার যদি 1%ও তোমার বিজনেসে খাটাতে, তাহলে আজ তুমি কোটিপতি হয়ে যেতে। সিঁড়ি দিয়ে নামতে নামতে বাবার কথাগুলো বলল আয়ান। ফয়সাল চৌধুরী আবারও তেতে উঠলেন, খেকিয়ে বললেন, শুনেছ তোমরা বেয়াদব ছেলের কথা? আমি নাকি বিজনেসে মাথা খাটাই না? আমি বিজনেসে মাথা না খাটালে, এত সহায় সম্পত্তি না কামালে, এত রাজকীয়ভাবে থাকছো কি করে? এভাবে থাকতে তখন?
আয়ানের নির্বিকার জবাব, তুমি ভুল বুঝছো বাবা, মাথা খাটাওনি, আমি বলিনি। আমি বলেছি আমাকে নিয়ে যত খাটাও তত যদি খাটাতে, যতটুকু মাথা খাটিয়ে বিজনেস গড়ে তুলেছ তাতে তুমি লাখপতি হয়েছ। যদি আমাকে নিয়ে এত না ভেবে আমার জন্য করা ভাবনা চিন্তাগুলো বিজনেসের ভাবনা চিন্তার সাথে আরও অ্যাড করে নিতে, তাহলে কোটিপতি হয়ে যেতে। ঠোঁট টিপে হাসল সবাই, বাপ ছেলে ভালোই জমেছে। নাক মুখ কুচকে রইলেন ফয়সাল চৌধুরী। এই ছেলের সাথে কথা বলে পারা যাবে না, তাই চুপ থাকাই শ্রেয়। হঠাৎ কিছু মনে পড়ায় নড়ে চড়ে বসলেন তিনি। গম্ভীর গলায় আয়ানকে বললেন, বসো এখানে, কথা আছে তোমার সাথে। আয়ান নির্বিকার দাঁড়িয়ে, বলো, আমি শুনছি। বিরক্তিতে মুখ আমটালেন ফয়সাল চৌধুরী। এই ছেলে কখনো তার কথা শুনল না। বিরক্তি ঝেড়ে এবার সোজা হয়ে বসলেন। আয়ানকে উদ্দেশ্য করে বললেন, বলছিলাম তোমার দাদা ভাইকে দেশে আসতে বলবো। তাকে কথা শেষ করতে না দিয়েই আয়ান বলল, হ্যাঁ তা তো ভালো কথা, বলো আসবেন, সমস্যা কি? আমার কথাটা শেষ করতে দাও আয়ান, বিরক্তি নিয়ে বললেন তিনি। বাবা আসলে এবার তোমার বিয়েটাও সেরে ফেলতে চাইছি, এনি। তার অসম্পূর্ণ কথা টেনে নিল আয়ান। আমি এখন বিয়ে করব না বাবা, দাদা ভাইকে বলো তিনি আসবেন, থাকবেন, ইচ্ছে হলে যাবেন, না হয় থেকে যাবেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ে নিয়ে আমাকে কেউ কিছু বলবে না। তেতে উঠলেন ফয়সাল চৌধুরী। তুমি কি সারা জীবন আইবুড়ো থাকবে আয়ান? বিয়ের কথা উঠলেই তুমি এড়িয়ে যাও, এর কারণ কি? তোমাকে কি বিয়ে করতে হবে না নাকি? বড় সোফাটির বাম পাশের কর্নারে বাবার পাশে জড়সড় হয়ে বসে আছে নীলা। তার ভেতরে অস্থির ঝড় বইছে। নিচের দিকে তাকিয়ে হাত কচলাচ্ছে, মাঝে মধ্যে আর চোখে তাকিয়ে দেখছে আয়ানকে। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, চুলগুলো স্পাইক করে রাখা, দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। নীলার দিকে আর চোখে তাকালো আয়ান, চোখ ফিরিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, করব না কেন বাবা, অবশ্যই করব, কিন্তু তার সময় আসেনি। বিরক্ত গলায় চেঁচালেন তিনি, তোমার বয়স কত হয়েছে সে খেয়াল আছে তোমার? নিষ্পন্দ গলায় বলল সে, আছে বাবা। পরপরই গলায় দুষ্টুমি ফুটিয়ে বলল, আমার বিয়ের কোনো তাড়া নেই বাবা, তোমার যদি এতই নতুন বউ দেখার শখ জাগে তাহলে দাদা ভাইকে বলো তোমার জন্যই নহয় মেয়ে দেখে দিলেন একটা। হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন তিনি। অট্ট হাসিতে ফেটে পড়ল সবাই। চোখ মুখ শক্ত করে তাকালেন ফয়সাল চৌধুরী। গট গট শব্দ তুলে চলে গেল আয়ান। যেতে যেতে মায়ের উদ্দেশ্যে বলে গেল, আমি বেরোচ্ছি মা, বন্ধুদের সাথে খেয়ে নিব। আবারও নতুন ভোরের সূচনা। রাতের নীরবতা ভেঙে ধীরে ধীরে আলো ফুটতে শুরু করেছে। পূর্ব আকাশে সূর্যের আগমন বার্তা জানিয়ে লালচে আভা ছড়িয়ে পড়ছে। চারপাশে এক ধরনের প্রশান্তিময় নীরবতা, যেন প্রকৃতি গভীর ঘুম থেকে জেগে উঠছে ধীরে ধীরে। পাখিরা একে একে ডেকে উঠছে। কোকিলের মধুর কুহুতান, চড়ুইয়ের কিচির মিচিরে চারপাশ যেন প্রাণ ফিরে পেয়েছে। আর মোড়া ভেঙে উঠে বসল নীলা। ঘড়িতে সময় দেখে তড়িঘড়ি করে উঠে দৌড়ালো ফ্রেশ হতে। রেডি হয়ে বেরিয়েছে নীলা, তাড়াহুড়ো করে হাঁটছে সে। দরজা চাপিয়ে একরকম দৌড়ালো সে। সিঁড়ির কাছে গিয়েই ধাক্কা লাগলো বিপরীত দিকে আসা কারো শক্তপোক্ত বুকের সাথে। মাথা তুলে তাকালো নীলা, ভ্রু কুচকে তাকিয়ে আছে। ফেলে যাওয়া ওয়ালেট নিতেই রুমে যাচ্ছিল আয়ান, মাঝ পথেই বাঁধল বিপত্তি। বিরক্তি নিয়ে বলল, এভাবে ষাঁড়ের মতো দৌড়াচ্ছিস কেন? নীলা মিনমিন বলল, দেরি হয়ে গেছে তাই। তো এখন কি তুই দৌড়ে চলে যাবি, স্টুপিড? ধমকে উঠল আয়ান। কাদো কাদো মুখ করে তাকালো নীলা, এমন করছো কেন? আমি কি ইচ্ছে করে ধাক্কা খেয়েছি নাকি? নীলার কথায় আর কিছু না বলে পাশ কাটিয়ে চলে গেল সে। নীলা বিড়বিড় করে মুখ বাঁকালো। এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে উনি কোথাকার কোনো লাট সাহেব, ওনার সাথে ধাক্কা খাওয়ার জন্য মানুষ বসে আছে। হুহ। ডাইনিং এর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাপুস গুপুস করে ব্রেড চিবুচ্ছে নীলা। রাকিবা চৌধুরী সাবধান করে বললেন, আরে এভাবে খাচ্ছিস কেন? বসে খা, গলায় বেজে যাবে তো। আর সময় নেই ছোটমা, আজ অনেক দেরি হয়ে গেছে। আধ খাওয়া ব্রেডটা ফেলেই ঢক ঢক করে এক গ্লাস পানি খেয়ে দৌড় দিল নীলা। ভাবছে এখন যদি বারিক চাচাকে না পায় তবে আজ কলেজ যাওয়াই হবে না। বাড়ি থেকে বেরিয়ে আশেপাশে তাকালো নীলা, না কারো দেখা নেই। অমনি চোখ পড়ল গেটের পাশে। আয়ানের গাড়ি দেখা যাচ্ছে। এগিয়ে গেল নীলা। গাড়ির কাছে যেতেই ফ্রন্ট সিটের দরজা খুলে গেল। উকি দিয়ে চাইল নীলা, আয়ান বসে আছে। উঠবি নাকি চলে যাব? তড়ি ঘড়ি করে উঠে বসল নীলা। আর চোখে একবার তাকে দেখে গাড়ি স্টার্ট দিল আয়ান। গাড়ি চলছে নিজের রাস্তায়, শুধু থেমে আছে গাড়িতে বসা দুই মানব মানবীর। কারো মুখে কোনো কথা নেই। নীলা উসখুস করছে কথা বলতে, কিন্তু কি বলবে, কি দিয়ে শুরু করবে তা বুঝতে পারছে না। আবার ভয়ও পাচ্ছে, তাকে যদি ধমক দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয় তার চেয়ে ভালো চুপ থাকাই শ্রেয়। আর চোখে নীলার হাবভাব সবই পরখ করছে আয়ান, যদিও রোদ চশমার আড়ালে তার চোখের চাউনি ঠাহর করার উপায় নেই।
পড়ালেখা ঠিকমতো হচ্ছে নাকি শুধু নামেই কলেজ যাওয়া আশা করিস? আয়ানের কথায় নীরবতা ভাঙল। নীলা মিনমিন করে বলল, পড়ি তো। আমি তো পড়তে দেখি না। তুমি দেখবে কি করে? সারা দিন তো অফিসে পড়ে থাকো। আয়ান দুষ্টু হাসল। তাহলে বলছিস আমি তোর পেছনে পড়ে থাকি? নীলা থতমত খেল। সে কখন এটা বলল? পরপরই লজ্জায় মাথা নোয়ালো। পাজি লোকটা তাকে লজ্জা দিতেও জানে। কলেজের ক্লাস শেষ হয়েছে মাত্র। যে যার মতো বেরিয়ে যাচ্ছে নিজেদের গন্তব্যে। গেটের পাশেই দাঁড়িয়ে আছে সাদা রঙের গাড়িটা। বারিক চাচা বসে আছেন তার ভেতর। নীলা এসে জিজ্ঞাসা করল, 10 মিনিট বসতে পারবেন চাচা? ঝালমুড়ি খেয়ে আসতাম। চমৎকার হাসলেন 50 প্রৌঢ় বারিক চাচা। হেসে বললেন, ঠিক আছে মা, তুমি যাও, আমি আছি এখানে। নীলাও প্রাণবন্ত হাসল। ফের জিজ্ঞাসা করল, আপনি কিছু খাবেন চাচা? আবারও হেসে মানা করলেন বারিক চাচা, তিনি কিছু খাবেন না। কিছুক্ষণ পর ফিরে এলো নীলা, হাতে একটা কুল ড্রিঙ্কস ও 2টা কেক। বারিক চাচার দিকে বাড়িয়ে দিতে বলল, এই নিন চাচা, ঝটপট খেয়ে নিন, আমিও ঝালমুড়ি খেয়ে আসছি। চঞ্চল নীলা মুহূর্তে প্রস্থান করল। সেদিকে তাকিয়ে চমৎকার হাসলেন তিনি। 20 বছর ধরে চৌধুরী বাড়িতে আছেন তিনি। বাড়ির মানুষগুলো খুবই অমায়িক। তার তো কখনো মনেই হয় না যে তিনি এ বাড়ির একজন সাধারণ কর্মচারী মাত্র। নিজেদের পরিবারের মতোই মানুষগুলো তাকে আপন করে নিয়েছে। কলেজ গেটের বিপরীত পাশে একটু দূরে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছে টিম আউল ফাউল সিন্ডিকেট। এই উদ্ভুট নামটাও তাদেরই রাখা। বলা যায় তাদের কূটনৈতিক মাস্টার তানিয়া ম্যামের কথা। এই বিশেষ নামটা ওনারই দেওয়া। এমনকি তাদের সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলো সেম নামে খোলা। আচার আনতে গেছে মারিয়া। এসে দেখল তানিয়ার ফ্যাকাশে